নমস্কার বন্ধুরা, স্টাডি ফ্যাক্ট এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ একাদশ শ্রেণীর বাংলা কবিতা বাড়ির কাছে আরশিনগর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি একটু একটু করে ধাপে ধাপে এগোবো। কবিতা পাঠ, কবি পরিচিতি, কবিতার বিষয়বস্তু আলোচনা এই সমস্তটা নিয়ে বলবো। এই আলোচনার শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। প্রথমে পুরো কবিতাটা একবার শুনে নাও। পাঠ করছি। বাড়ির কাছে আরশিনগর, লিখেছেন লালন ফকির। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গায়ে যাই রে। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে। পড়শি যদি আমায় ছুঁতো, আমার জম যাতনা যেত দূরে। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। এবারে এই কবিতার রচয়িতা লালন ফকির সম্বন্ধে জেনে নেওয়া যাক। লালন ফকির 1774 খ্রিস্টাব্দে জন্ম এবং 1890 খ্রিস্টাব্দে তার মৃত্যু। এই সাধক শিল্পীর জন্মবৃত্তান্তের অনেকটাই রহস্যাবৃত। একটি মত অনুসারে লালন সাঁই 1774 সাল নাগাদ নদিয়া জেলার অধীন কুষ্টিয়ার চাপড়া ইউনিয়নের অন্তর্গত গড়াই নদীর তীরবর্তী চাপড়া গ্রাম সংলগ্ন ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন। তার গানগুলির মধ্যে রয়েছে খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, বাড়ির কাছে আরশিনগর প্রভৃতি। ঠাকুর পরিবারের জমিদারি শিলাইদহের প্রজা হওয়ায় তিনি তাদের সংস্পর্শে আসেন। রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। লালন ফকির সমগ্র বাংলাদেশের এক অতি পরিচিত নাম। তিনি সিরাজ সাঁই নামে তত্ত্বজ্ঞানী বাউলগুরুর কাছে দীক্ষা গ্রহণ করে জীবনের নতুন অর্থ খুঁজে পান। বাউল সাধনায় প্রবেশ করে লালন চেউরিয়ায় তার আখড়া গড়ে তোলেন। খুব অল্প দিনের মধ্যেই তার নাম ডাক চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বাউলগুরু হিসেবে তিনি পরিচিত হন। সারা ভারতবর্ষ জুড়ে যখন সাম্প্রদায়িকতার কালো থাবা হাত বসাচ্ছে, ঠিক সেই সময়েই লালন ফকিরের গান আমাদেরকে অনেক বেশি সজাগ করে তোলে, আমাদেরকে অনেক বেশি মানবিক হতে শেখায়। এবার দেখে নেওয়া যাক এই কবিতার উৎস কী। 1958 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত লালন গীতিকা নামক লালনের গানের সংকলন থেকে বাড়ির কাছে আরশিনগর গানটি নেওয়া হয়েছে। সংকলনটির সম্পাদক ছিলেন ডক্টর মতিলাল দাস এবং পীযূষকান্তি মহাপাত্র। 1957তে প্রকাশিত উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল ও বাউল গান গ্রন্থে গানটি সংকলিত হয়েছে। এখন আমরা কবিতাটি পরপর লাইন অনুযায়ী পড়ব এবং সবিস্তারে আলোচনা করব। প্রথমে খেয়াল করা যাক কবিতাটির নামের দিকে। বাড়ির কাছে আরশিনগর, অর্থাৎ কবি যেন বলতে চাইছেন তার বাড়ির কাছে আরশিনগর বলে একটি জায়গা রয়েছে। আরশি শব্দের অর্থ হলো আয়না, অর্থাৎ যেখানে আমাদের সম্পূর্ণ চেহারার প্রতিচ্ছবি আমরা প্রতিফলিত হতে দেখতে পাই। কিন্তু লালন তার গানে আরশিনগর বলতে মনকে বুঝিয়েছেন। আরশিনগর একটা বিশেষ জায়গা তো বটেই, তবে সেই বিশেষ জায়গাটা হলো আমাদেরই মন, অর্থাৎ মানুষের মন। কারণ মনের ভিতরেই চারপাশের জগৎ প্রতিফলিত হয়। সেখানে এক পড়শির অস্তিত্বকে খুঁজে পেয়েছেন কবি। কি বলছেন কবিতায়? আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। অর্থাৎ কবি সেই যে তার পড়শি তাকে তিনি দেখতে পাচ্ছেন না, অথচ তিনি তার মনের মধ্যেই রয়েছেন। বাউলরা যাকে মনের মানুষ বলে চিহ্নিত করেন। পড়শি হলো বাউল সাধনার ঈশ্বর, কিন্তু বাউল সাধনায় এই পড়শির সন্ধান পাওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। কবিতায় কি বলছে? গ্রাম বেরিয়ে অগাধ পানি, অর্থাৎ
যেখানে তিনি রয়েছেন অর্থাৎ যেখানেই মনের মানুষ রয়েছেন তার চারপাশে আছে অতি গভীর জলরাশি, চারপাশে যেন জলের থই থই, ও তার নাই কিনারা নাই তরণী পারে, অর্থাৎ চারপাশে যেন কোনো কিনারা পাওয়া যাচ্ছে না। মানুষের জাগতিক আশা আকাঙ্ক্ষা ও বিষয় বাসনা ইত্যাদিকে এই জলরাশির প্রতীকে কবি বোঝাতে চেয়েছেন। এই কবিতার মধ্যে দিয়ে কবি প্রতীক ব্যবহার করছেন। কিসের প্রতীক? এই যে চারপাশের অগাধ জলরাশির কথা বলছেন, সেই জলরাশিটা হলো আসলে মানুষ যে সারাক্ষণ লোভ, বিষয় বাসনা, যশ খ্যাতি এইসবের যে মানুষের লোভ, সেটাকেই বলছেন অগাধ জলরাশি। আর সেই কারণেই এই অগাধ জলরাশিকে পার করে আমরা আমাদের মনের মানুষের কাছে পৌঁছতে পারি না। কবি বলছেন, আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গাঁয়ে যাই রে। গাঁয় মানে সেই গ্রামে, অর্থাৎ সেই জায়গায়, মানে আরশিনগরে। কবি ইচ্ছে প্রকাশ করছেন যে সেখানে তার যেতে ইচ্ছে করছে, কিন্তু কোন মাধ্যমে তিনি যাবেন, কোন পথে তিনি সেই পড়শির কাছে পৌঁছতে পারবেন তা তিনি বুঝতে পারছেন না। পড়শির কাছে যাওয়ার উপযুক্ত কোনো তরণী বা উপায়ও তার নেই। তার থেকেও বড় কথা হলো, এই পড়শি বা মনের মানুষের কোনো স্পষ্ট চেহারা নেই। তার হাত পা কাঁধ মাথা ইত্যাদি কোনো মানুষের যে শরীর তেমন কিছুই নেই। ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, অর্থাৎ তার হাত পা কাঁধ মাথা এই সমস্ত কিছুর হদিস তিনি খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ কবি বলতে চাইছেন যে এই বাউল সাধনার যে ঈশ্বর, সে আসলে নিরাকার, তার কোনো সঠিক আকার নেই। মানুষের যেমনি একটা সঠিক আকার থাকে, এই যে বাউল সাধনার ঈশ্বর, তার কোনো একটা সঠিক আকার নেই যেভাবে তাকে আমরা চিনতে পারবো। আর সেই কারণেই তার কাছে পৌঁছানোটা অনেক কঠিন হয়ে যায়। বলছে যে, ও সে ক্ষণিক থাকে শূন্যের উপর, আবার ক্ষণিক ভাসে নীরে। মানে কখনো এই ঈশ্বর যেন শূন্যে ভাসেন, আবার কখনো তিনি যেন জলে ভাসছেন। কোথাও তাকে আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। অতএব সেই পড়শি শুধুই উপলব্ধির, তাকে ছোঁয়া যায় না, শুধু উপলব্ধি করা যায়। পড়শি যদি আমায় ছুঁতো, আমার জম যাতনা যেত দূরে। অর্থাৎ যে পড়শি, তাকে তো কবি ছুঁতে পারছেন না, কারণ আমাদের মানুষের মধ্যে রয়েছে লোভ। আমাদের চারপাশে সমস্ত কিছুর জন্য আমাদের একটা লোভ কাজ করে। আমরা যশ খ্যাতি চাই, আমরা প্রতিপত্তি চাই, আমরা ধনসম্পদ চাই, আমাদের প্রচুর রকম ইচ্ছে আশা আকাঙ্ক্ষা রয়েছে, যেগুলোকে কবি জলরাশি, অগাধ জলরাশি বলছেন। আর সেই কারণেই আমরা আমাদের সেই পড়শির পর্যন্ত পৌঁছতে পারছি না। কিন্তু যদি আমরা এই আশা আকাঙ্ক্ষা এগুলোকে দূরে সরিয়ে, এগুলো সব কিছুর ঊর্ধ্বে উঠে সেই পড়শির কাছে পৌঁছতে পারি, তবে আমাদের সমস্ত যন্ত্রণা দূরে চলে যাবে। আমরা যদি আমাদের জীবনের সমস্ত আশাকে একেবারে নিরাশ করে ফেলতে পারি, তবেই আমরা আমাদের সেই পড়শির কাছে পৌঁছতে পারবো, এবং তাহলেই আমাদের জীবনের সমস্ত যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। অর্থাৎ লালন বলছেন যে তার মধ্যেই তো সেই মনের মানুষ বসে রয়েছেন, তার মধ্যেই সেই পড়শি রয়েছেন, কিন্তু তবুও তার মধ্যে রয়েছে লক্ষ যোজনের দূরত্ব। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আমাদের নিজেদের যে মনের মানুষ, আমাদের নিজেদের যে পড়শি অর্থাৎ প্রতিবেশী মানুষ যাকে বলি, সে আমাদের মনের মধ্যেই বাস করেন, কিন্তু তবুও আমরা তার কাছে পৌঁছতে পারি না। তার কারণ হলো এই যে অগাধ জলরাশি, যাকে তিনি বারবার করে ওই লোভ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বোঝাতে চাইছেন, সেই কারণেই আমরা আমাদের মনের মানুষের কাছে পৌঁছতে পারি না। আর সেই জন্যই সেই মনের মানুষের সঙ্গে আমাদের থেকে যায় লক্ষ যোজনের দূরত্ব। এই হলো গোটা কবিতাটা। তাহলে আশা করি তোমরা কবিতাটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধে থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে। কোনো লাইন যদি বিশেষ করে তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধে থাকে, তাহলেও সেটা কমেন্ট বক্সে সেই লাইনটি উল্লেখ করে অবশ্যই জানাবে।